নরবিবির অপরাধ লিখেছেন ভেরা ইনবের। নরবিবি দোলনায় ঘুমন্ত। তার মা তাকে গান গেয়ে শোনাচ্ছে, ঘুমো মনি আমার ঘুমো সোনা আমার। সমরকন্দের বাজারে ছোট ছোট ডিবে বেচে নরবিবির বাবা। ঘোড়ার লোমের ছিপি দেওয়া জিনিসগুলোতে খৈনি রাখে লোকে। লাউ যখন খুব ছোট আর নরম তখন সেটাকে সুতোয় জড়ানো হয় যাতে ঠিক আকারে দাঁড়ায়। নরবিবির বাবা বলতো, ঠিক মানুষের মতো আমাদের জড়ায় অভাবের নাগপাশ, যা খুশি তা করায় আমাদের দিয়ে। আস্তে আস্তে নরবিবি বড় হলো, দোলনায় আর আঁটে না, বেড়ে চলল সে, আটে পা দিয়েছে, বলতে গেলে শাদির বয়স। লেখাপড়া শেখেনি, জীবন কাকে বলে জানে না। একবার শুধু বাবার সঙ্গে গিয়েছে বাজারে, যেখানে চাঁদি টুপি বেচে। সমরকন্দের 2 মাইল দূরে আগালিক সড়কে সে থাকে হোজ্জাহারার মসজিদের কাছে, যে মসজিদে ঢোকা তার চিরকাল বারণ। মসজিদের ভেতরটা সুন্দর, মাদ্রাসার কুঠুরিগুলোর সামনে পরিষ্কার তকতকে চুপচাপ চৌকো চত্বর। সেখানে থাকে আগামীকালের ইমামরা, ঋষিতুল্য শান্ত সব ছোকরা। চত্বরটার অদ্ভুত একটা গুণ আছে, এক প্রান্তে নিচু গলায় কিছু বললে শটান সেটা পৌঁছয় অন্য প্রান্তে শ্রোতার কানে। এটা করা হয়েছে ইচ্ছে করে। বিজ্ঞ নির্মাতারা ভেবেচিন্তে এমন ব্যবস্থা করেছে যাতে ধার্মিক মোল্লা নিজের মহামূল্য গলা না ফাটিয়েই আল্লাহর গুণগান করতে পারে। 10 পা দিল নরবিবি। মেয়েদের যা কিছু চারুকলা শেখা উচিত তা সে রপ্ত করেছে। সুন্দর বিনুনি বাঁধে, বাধ্য হয়েছে, ভুরুতে রং লাগায়, ভাজা পিঠের জন্য পেঁয়াজ গুঁড়োয়, বাচ্চাদের দেখাশোনা করে, রেশমি কিটদের খাওয়ানোতে সাহায্য করে মাকে। বসন্তকালে কুঁড়ির মধ্যে তুঁত পাতায় যখন সাড়া জাগে তখন মা তার দাদি যা করতো তাই করে। রেশমি কিটের ডিমের ছোট্ট একটা থলে গায়ে লাগিয়ে রাখে, যাতে উত্তাপে ক্ষুদে জিনিসগুলো জীবন্ত হয়ে ওঠে। ছোট্ট থলেটা থাকে বগলে। মাঝে মাঝে সযত্নে দেখে ছোট ছোট দানাগুলো। রংটা আরও ফিকে হবার মানে গুটি পোকাগুলো দেখা দেবে শিগগির। রেশম টাকাটা কত না দরকার মায়ের। রেশম কীটের ফসলের উপর দারিদ্র পীড়িত পরিবারটির কত কিছু না নির্ভর করে। রেশম কীটগুলো বিকবে তুচ্ছ দামে, সেটা অবশ্য ঠিক। ক্রেতারা পানির দামে কিনে সেগুলোকে পাঠাবে বিদেশে, সেখান থেকে তারা রাশিয়ায় ফিরে আসবে কাঁচা রেশম হয়ে, বিদেশি ছাপ নিয়ে। কিন্তু সেসব তো অনেক পরেকার ব্যাপার। আপাতত নরবিবির বাপ মায়ের প্রধান কর্তব্য হলো সাফল্যবহ সব সনাতন রীতিনীতি মেনে চলা। এক চিমটে গুটি পোকার ডিম নিয়ে বাপ হাটের দিনে যায় ক্লোভার খেতে। সেখানে জমিতে ছড়িয়ে দেয় ডিমগুলো। অগুন্তি রেশম কীট হোক, বাজারে যত লোক আর মাঠে যত ক্লোভার তত। গুটি পোকাগুলো বাড়তে থাকে। 4 বার তারা ঘুমোয়, প্রত্যেকবার একটানা 24 ঘন্টা। সে সময়ে খোলস খসে পড়ে, ক্রমশ বড় হয়ে ওঠে তারা। জীবনের শেষ পর্বে আদির তুলনায় 10,000 গুণ বড় হয়। বিশেষ তাকে সুচ্চাকে তাদের পাতা হয়। গোটা ঘর জুড়ে বসে তারা। বাড়ির লোকজন তখন উঠোনে থাকে, চাঁদোয়ার নিচে, গরমিকালের আস্তানায়, খোলা চুল্লির পাশে। আর এখানে সূর্য ও তারার আলোয় তাদের দারিদ্রটা আরও চোখে বেঁধে। নোংরা তুলো বেরোনো জীর্ণ লেপ, এবড়ো খেবড়ো ঝুলিকালি মাখা কাঁসার পাত্র, মাটির ফাটা ভাঁড়। ভাবি রেশমে উৎকণ্ঠায় নজর রাখে মা, কিন্তু তার অভুক্ত অস্নাত শরীরের ঘরমাক্ত ভ্যাপসা দুর্গন্ধে তা পাওয়া ডিমগুলো থেকে বেরোয় ক্ষীণ রুগ্ন পোকা। হাইরে পোড়া কপাল! খোলস ছাড়ার প্রতি পর্বে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মা। আবার ঘুমোতে চলল। জাগবে বড্ড দেরিতে। দাগ দাগ গুচ্ছির ডিম। হাইরে কপাল! এতগুলোর দাগ হবে, কতগুলো মুচড়ে যাবে, আর অনেক জোড়া আলাদা করা যাবে না। কিন্তু এসব নিয়ে মাথা ব্যথা নেই নরবিবির। তার কাজ হলো তুঁত পাতা জোগাড় করা। গাছে উঠে এক হাতে ডালের ডগা ধরে অন্য হাতে পাতাগুলো ছিঁড়ে নিয়ে উইলো ডালপালায় বোনা একটা ঝুড়িতে সেগুলো রাখে। হাত ধরে গেলে গাছের উপরে বসে থাকে পাখির মতো, আর দেখে অন্য একটা পাখিকে। পাশের প্রাচীন প্লেন গাছে একটা সারসকে। পাখি পরিবারটিকে দেখে দেখে নিজের সঙ্গে অনেক আদল খুঁজে পায় সে। ওদেরও অনেকগুলো বাচ্চা। সব্বাইয়ের খিদে লেগে আছে হামেশা। মা কখনো বাসা ছাড়ে না। তফাৎ যা তা শুধু বাপেদের মধ্যে। সারসটা পাশের পুকুর থেকে ঠোঁটে করে ব্যাঙ ধরে আনে না। এমনটা ঘটে কচ্চিৎ কখনো।
আর নরবিবি কল্পনা করে তার বাবা রোগা উদ্বিগ্ন মুখে আকাশে উড়ে চলেছে, ডানার মতো হাতের ঝাপট, লম্বা ডোরা কাটা কোটটা ফতফত করছে, বগল দাবা করে আছে এক টুকরো মাংস। আনন্দে জোর একটা হাঁক দিয়ে বাপ নামল নিচু মাটির দেয়ালে, সেখান থেকে মাটিতে। এরই মধ্যে মা পোলাওয়ের চাল বাজতে শুরু করেছে। রূপকথা। যা হোক, রূপকথার সময় ফুরোলো অচিরে। নরবিবির বয়স হলো 12। সখীদের সঙ্গে উঠোনে বসে সে ভুরুতে রং লাগায়। ভাঙা একটা চায়ের পেয়ালায় সেচ খালের পানি ভরে রং গোলে মেয়েরা। ছোট্ট একটা কাঠি রঙে ডুবিয়ে নাকের উপর রেখে ভুরু দুটো জুড়ে দেয়। একবার ডাইনে একবার বাঁয়ে মাথা হেলায়। ছোট ছোট নীলচে ধারা গড়িয়ে পড়ে গালে, কিন্তু পরেকার রূপ খারাপ হয়ে যাওয়ার ভয়ে সেগুলো তারা মোছে না। টিনের পাত আর ঝিনুকের ফ্রেমে বাঁধা একটা ছোট আয়না ঘরে হাতে হাতে বকবকানি চলে নিজেদের মধ্যে। এখানে আয় সারা খাঁ, রোদে বস, ছায়ায় থাকলে সব খারাপ হয়ে যাবে। আমাকে আয়নাটা দে তো গালহার, দেখিস আমি সবচেয়ে রূপসী হব, কাল নতুন করে বিনুনি বাঁধব। জানিস এমন মেয়ে আছে যাদের ভুরু নেই, নেড়া নেড়া চোখ। ওদের শরম হয় না? বুঝি না ওদের। পাটিসাপটার এক টুকরো নিবি নাকি নরবিবি? খালি এদিকে তাকাচ্ছিস। আমাকে আয়নাটা দে আদালত, এবার আমাকে দে শরীফা। আর ঠিক এভাবে নীলগাল এক টুকরো পাটিসাপটা হাতে নরবিবিকে দেখল ধনী পড়শি মীর শাহিদ। নরবিবি রূপসী, সবচেয়ে রূপসী, আর তার বাবা গরিব বলে নরবিবিকে শাদি করার জন্য কিনে নিল মীর শাহিদ। এই প্রথম নরবিবির মুখ ঢাকা হলো বোরকায়। প্রথমটায় তার ভালো লাগে, মনে হলো বড় হয়ে গিয়েছে, কিন্তু ঘোড়ার লোমের জালি দিয়ে ফুলন্ত খোবানি গাছটির দিকে তাকিয়ে চিনতেই পারল না সে, কারণ তখন বসন্ত। ডালে ডালে ধূসর ফল, মনে হলো ছাই আর ধুলোয় তৈরি। ঝট করে বোরকা সরিয়ে দিল নরবিবি। মিনিট খানেকের জন্য গাছটা আবৃত হলো গোলাপি শিখায়। উপরে দীপ্ত নীল আকাশ, তুলোর মতন ধবধবে সাদা সারসী টুকটুকে লাল ঠোঁটে বসে আছে সবুজ প্লেন গাছে। কিন্তু আবার বোরকা নেমে এলো মুখে, মিলিয়ে গেল সব কিছুর রং। শাদি হলো নরবিবির। মা যা গাইতো তাই হলো। দুটো সেলাই কল নরবিবির, একটা হাতে চলে, অন্যটায় পাদানি আছে। তাছাড়া আর একটা যন্ত্র, গান গাওয়া যন্ত্র, গ্রামোফোন। কিন্তু এসবে কি যায় আসে? স্বামী বুড়ো, নরবিবি তাকে ভালোবাসে না। সাধারণ মেয়েলি অশান্তি, দুনিয়ার মতোই প্রাচীন। আর মীর শাহিদের প্রথমা স্ত্রী, নিজের 12 বছর বয়সের কথা সে ভুলে গিয়েছে কতদিন। যৌবনকে সে ক্ষমা করতে পারে না। তাছাড়া তার মনে বিষ। মীর শাহিদ হিংসুটে স্বামী। নরবিবি আঙুলের ডগায় ভর দিয়ে পড়শিদের উঠোনে উঁকি মারছে দেখে চাকর বাকরদের বলল মাটির দেয়ালটা আরও উঁচু করে দিতে। নরবিবি মাথায় বাড়ুক না তাড়াতাড়ি, দেয়ালটা আরও তাড়াতাড়ি উঁচু হতে থাকল। ক্ষিপ্র লঘু পা নরবিবির, দৌড়াতে সে ভালোবাসে। উঠোনে একটা বাচ্চা গাধার পিছনে ছুটোছুটি করে, কিন্তু সতীন হাঁকে। দেখছি তুই মিয়ার ছেলেকে মেরে ফেলতে চাস। মোটা সোটা হাসি খুশি যে বাচ্চাটা শিগগিরই হবে। ফটকের দিকে তাকাস না, ছেলেটার ঠোঁট পুরু হবে। বৃষ্টিতে বাইরে বেরোবি না, বেরোলে ওর মুখে ফুটফুট দাগ হবে। তোকে দেখছি কেউ কিছুই শেখায়নি। হা ঘরের পড়ি কিনা। মীর শাহিদ ভেবেছিল ছেলে হবে, কিন্তু হলো মেয়ে। বড় বিবি দীর্ঘ নিঃশ্বাস মোচন করে বলল, জানতাম মেয়ে হবে, আগেই বলিনি? মীর শাহিদ, আপনাকে বলে রাখি, ও শুধু মেয়ের জন্ম দেবে। এরকম বেশরম কি করে লোকে হয়? নরবিবির মেয়ে দোলনায় ঘুমোয়। একলা থাকলে তার মা গান গায়, ঘুমো মনি আমার ঘুমো, সোনা আমার। বছর কাটতে লাগলো। যারা কয়েক বছর আগে উঠোনে জড়ো হয়ে একসঙ্গে ভুরুতে রং লাগাতো, মাঝে মাঝে তারা আবার একত্র হয়। সবাইয়ের শাদী হয়ে গিয়েছে, কয়েকজন তো এরই মধ্যে বুড়িয়ে গিয়েছে। বাচ্চারা খেলছে একটু দূরে, সূর্য ডুবো ডুবো প্রতি মিনিট, তাই বাচ্চাদের ছায়াগুলো আরও লম্বা হচ্ছে। স্ত্রীলোকগুলি বিষণ্ণ, অকাল বার্ধক্য দীর্ঘ ছায়া মেলেছে সামনে। নিজেদের মধ্যে কথাবার্তা চলছে। এখানে এসে রোদে বস সারা খাঁ, তুই এত ফ্যাকাশে হয়ে গেছিস, শরীরে জুত নেই বুঝি? আমার বাচ্চাটাকে কোলে নিবি নাকি নরবিবি? খালি তাকাচ্ছিস ওর দিকে। বোন, লোকে বলে কয়েকটা ছুরি নাকি বোরকা না পরে রাস্তায় বেরোই। ছুরিদের আমি বুঝি না বাপু। আমি বুঝি, হঠাৎ বলে উঠল নরবিবি। চুপ নরবিবি, তুই বরাবরই অবাধ্য।
দেয়াল পেরিয়ে তুই দেখতিস, মাঝে মাঝে তুই আবার মিয়ার মুখে মুখে কথা বলিস, সতীনের সঙ্গে ঝগড়া করিস, সত্যি নাকি? নরবিবি জবাব দিল না। না, কথাটা সত্য নয়। অন্যদের মতোই ও বাধ্য আর অন্যদের মতোই অসহায়। এদিকে ওর পড়শিরা সভয়ে বলতে লাগলো, চুপ, বোরকার নিন্দে করিস না, ওটাতে মুখ ঢাকা পড়ে, মুখে কি লেখা তা কারো চোখে পড়ে না, আর মেয়ে ছেলের পক্ষে সেটা ভালো। বোরকা না থাকলে মাঝে মাঝে অবস্থা আরও খারাপ হয়ে দাঁড়ায়। গুলজামালের কথাটা মনে আছে তো? গুলজামালের কি হলো? জিজাকের একটি স্ত্রীলোক শুধালো। এখানকার গল্পগুজব তার জানা নেই। জানিস না? তাহলে শোন। গুলজামাল ছিল আমাদের বন্ধু। একদিন সন্ধ্যাবেলায় উঠান থেকে বাড়িতে ঢুকলো সে। কি ঘটবে জানলে কখনো ঢুকতো না, কিন্তু নসিবের কথা কি বলা যায়। বাইরে ঠান্ডা, তখন শীতকাল, ঘরে একটা উনুন জ্বলছে। ঘরে বসেছিল দেওর। উনুনের পাশে গুলজামাল বসল। আগুনের তাপে মুখ টকটকে লাল হয়ে উঠেছে। স্বামী যখন ঘরে ঢুকল তখন ওর গাল চেরির মতো লাল। পাশে দেওর বসে। স্বামী ওর দিকে তাকিয়ে বলল, বাইরে একবার এসো তো, একটা জিনিস কিনেছি, সেটা দেখাবো। উঠোনে যাওয়াতে বলল, দেওরের সঙ্গে গরম হওয়াটা তোমাকে দেখাচ্ছি। গুলজামালের পাঁজরে 4 বার ছুরি চালালো সে। গুলজামাল পড়ে মরে গেল। জিজাকের স্ত্রী লোকটি কিছু বলল না। অন্য সবাই চুপ করে রইল। বলার কি আছে? বছর কাটতে লাগলো। এলো 1917 সাল। রাশিয়াতে ঝড়ঝঞ্ঝা, কিন্তু আগলিক সড়কে হজ্জা আহরার মসজিদে কারুকাজ করা ছাদের বাহার তখনও আগেকার মতো। বড় ঘরের ছোকরারা কোরআন পড়ে, আর শুক্লদাড়ি মোল্লার কণ্ঠস্বর পরিষ্কার শোনা যায় অদ্ভুত চত্বরে। প্রতি বিপ্লবের বিরুদ্ধে যুদ্ধের, প্রাচ্যে গৃহযুদ্ধের কালপঞ্জির প্রতীক যে মিউজিয়ামটি হবে তাশখন্দে, সেটি খুলতে এখনও অনেক দেরি। মিউজিয়ামের ভবিষ্যৎ সংগ্রহ এখনও নানা দিকে বিক্ষিপ্ত রয়েছে ধুলোর মতো, ছড়িয়ে আছে সারা মধ্য এশিয়ায়। স্থানীয় দস্যুদের সেই সব আধুনিক ইংরেজি রাইফেল আর প্রাচীন গাদা বন্দুক, কার্তুজ বেল্ট, তরবারি, গাঁট্টা মারার পাত, হয় হাতে তৈরি নয় লিজ কারখানায়। জিন, চামড়ার বাক্সে সফরের পেয়ালা, ভূতপ্রেত আর গুলির বিরুদ্ধে কবচ, বাঁটে পিরো জাপসানো ছোড়া, কাশগড়ের ছুরি। এরকম একটা ছুরি দিয়ে স্থানীয় একজন ডাকসাইটে দস্যু সর্দার গোটা 1 ঘন্টা ধরে আস্তে আস্তে একটি স্ত্রীলোককে কাটে, পেট থেকে গলা পর্যন্ত, যতক্ষণ না তার ধকধকে হৃৎপিণ্ড অনাবৃত হয়। স্ত্রীলোকটির গায়ের লোকেরা দস্যু সর্দারের পায়ে ধুলোয় লুটিয়ে পড়ে কাকুতি মিনতি করে ওকে যেন একটা মেহেরবানি করা হয়, মরতে দেওয়া হোক ওকে। কিন্তু দস্যু সর্দার মরতে দেবে না। প্রাণে না মেরে কিভাবে ছুরি চালাতে হয় তা তার জানা। এ কাজে সে ঘাগি। আস্তে আস্তে ছুরির ফলাটা গলার দিকে চালাতে চালাতে সে ধীরে সুস্থে বলল, বোরকা খুলে মুখ দেখায় যে মেয়ে, সে নিজের কলিজাও দেখায়। তুমি যা শুরু করেছ তারই জের আমি টানছি মেয়ে। ধুলোয় লুটিয়ে পড়া গায়ের লোক কাঁতরে বলল, আপনি ভুল করছেন সাহেব, ও বোরকা খোলেনি, কখনো খোলেনি, খোদা কসম। ও না হয় খোলেনি, জবাব দিল দস্যু সর্দার। অন্য মেয়ে তো খুলেছে, আমার কাছে সবাই সমান। সময় কাটে, ছোট বড় নানা ঘটনা। ছোটদের মধ্যে একটার উল্লেখ করা চলে। মীর শাহিদের উঠোনের দেয়াল কিছুটা ধসে পড়েছে জোর বৃষ্টির ফলে। মেরামত করতে ভয় পায় মীর শাহিদ। বড় বিবিকে সে বলে, লোকে বলবে মীর শাহিদ পয়সাওয়ালা আদমি, হয়তো বলবে নিজের সম্পত্তি ঢাকার এত তাড়া যখন, তখন ওর নিশ্চয়ই অঢেল টাকা। কিন্তু আমি তো বড়লোক নই, গরিব আমি, ভিখিরির মতো। 3টে নৌকর ছিল, এখন মাত্র 1টা। 3টে কল ছিল, 2টো সেলাইয়ের আর 1টা গানের, আজ 1টাই দাঁড়িয়েছে। সেটা আবার কি? আমি বড়লোক নই। নিজে এসে দেখে যাও ভাই সব, আমি ভিখিরি। নরবিবির বয়স এর মধ্যে 25। 3 ছেলের মা, নিজেকে প্রবীণা বলে মনে হয়। আর 3টে মারা গিয়েছে শনিদৃষ্টি থেকে বাঁচাবার জন্য। চাঁদি টুপিতে গোঁজা পেঁচার পালক কাজ দেয়নি। এমন একটা অব্যর্থ দাওয়াই বৃথা গেল। একটি গ্রীষ্মকালে আমাশায় তারা মারা গেল। কেন মরল, কিসে বাঁচত, নরবিবি জানে না। ছোট বড় নানা ঘটনা ঘটে। মাটির দেয়ালের ফাটল দিয়ে রাস্তায় তাকালে প্রতিবার নতুন কিছু একটা নরবিবির চোখে পড়ে। চোখে পড়ল প্রথম মোটর গাড়ি, দেখল প্রথম লরি গাধা আর উটের জায়গা নিতে এসেছে। বায়ুতুরঙ্গ হাওয়ায় জাহাজ একটা পাহাড়
আর হ্রদ পেরিয়ে শটান নামল নিচে। গুজব যে সেখানে প্রকাণ্ড একটা আস্তাবল বানানো হয়েছে, তার নাম বিমানবন্দর। আগালিক সড়ক হয়ে যেসব মেয়েরা যায় তাদের কয়েকজন বোরকা পরে না। নিরালায় মানুষ হওয়া মাদ্রাসার মহামতি যুবারা হজ্জা আহরারের খোদাই করা ফটক পার হয়ে চোখ কুঁচকে তাকায় সূর্যের দিকে, তারপর চিরতরে বিদায় নেয় সেখান থেকে। তাদের বুকে চাপা বইগুলোর মোমের মতো সব পাতায় জটিল আরবি হরফের জাল। চায়খানায় বসে উজবেক ছোকরারা খবরের কাগজ পড়ে। মসজিদের একেবারে পাশে ছোট সাদা বাড়িতে একটা ডিসপেন্সারি খোলা হলো। বাচ্চারা স্কুলে যায়। কিন্ডারগার্টেন দেখা দিল। সব কিছু দেখে নরবিবি, কিন্তু সে থাকে সেই আগেকার মতো। ভাবে এসব কম বয়সীদের পক্ষে ভালো, কিন্তু আমি কোথায় যাব? আমার ছেলেপুলে আছে, ওদের খাওয়াতে পড়াতে হবে, আমার তো টাকা নেই। তাই নরবিবি থাকে সেই আগেকার মতো। মাটির দেয়াল ধসলে কি হবে? এখনও মীর শাহিদের অনেক দাপট। সোভিয়েত শক্তির পদতলে সে কুঁকড়ে থাকে, ভয়ে কাঁপে, কিন্তু তবু তো টিকে আছে। এখন একটিও নকর নেই তার, গাধা নেই একটিও, সম্পত্তি বলতে শুধু দুটো বউ। বুকে হাত রেখে সে বলে, আমি হলাম একেবারে অধম চাষি। যৌথ খামার হলো নিষ্পাপ গরিব চাষির জায়গা। আমার মতো পাপী সেখানে যায় কি করে? ওদের সভাপতি হলো আমার পুরনো ক্ষেত মজুর। তার বিজ্ঞ চোখে চোখ রাখার মুরদ আমার নেই। না ভাই, সব ওটি করতে আমাকে বলো না, সত্যি অনুরোধ করো না, আমি ওর যোগ্য নই। গুটি পোকার যে ঠিকে নিয়েছি তাতেই আমার বাঁধো বাঁধো ঠেকে। আমাদের পেয়ারের সোভিয়েত রাজ, তার জন্য কি না তুচ্ছ গুটি পোকাকে কাজে লাগাই? আমাদের সুন্দর রাজের জুড়ি হলো বুলবুল আর গোলাপ, তাদেরই শুধু কাজে লাগানো উচিত। আর আমার কথা যদি বলো, না ভাই, শুক্রিয়া। চায়খানায় আমার প্রায়ই মুলাকাত হতো বিদ্বান আজিমজানের সঙ্গে। সে গুটি পোকা পালত। সমরকান্ত থেকে আমাদের জেলায় ওকে পাঠায় কাজ শেখাতে। ওর সঙ্গে খুব দোস্তি জমে যায়। পাশাপাশি বসে দুজনে কোক চা খেতে খেতে সংসারের নানা গল্প করতাম। ওর মতো যোগ্য লোককে সমরকন্দ শহর কমিটির সহকারী সেক্রেটারি কমরেড উরকাবায়েভ বিস্তর নিন্দে করে কাজ থেকে সরিয়ে দিলেন। আফসোস কি বাত। সবুজ রঙের ছোট একটা গাড়িতে আমাদের সেখানে এলেন কমরেড উরকাবায়েভ। গাড়ি সমবায় দোকানের কাছে ছেড়ে চুপিসারে এলেন চায়খানার দিকে। ওকে অপমান করার সাহস আমার নেই, না হলে বলতাম উনি একটা প্লেন গাছের আড়ালে লুকিয়েছিলেন। বাচ্চারা যেমন লুকোচুরি খেলে ঠিক তেমন। আজিমজান কোক চা খাচ্ছিল বরাবরকার মতো। গাছের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে কমরেড উরকাবায়েভ দেখলেন চাষিরা পরামর্শের জন্য চায়খানায় যাচ্ছে। একপাশে ঝুঁকে পড়েছে নানা কাজের বোঝায়। তারপর গাছের আড়াল থেকে বেরিয়ে এসে জোরে হাঁক মারলেন, লুকোচুরিতে যেমন হাঁক দেয়, আমি এখানে, আর আপনি চায়খানায় জুটেছেন কেন? আফসোসের কথা, সত্যি বড় আফসোসের কথা যে যোগ্য লোকটিকে হেনস্থা করা হলো। আর তার জায়গায় কাকে পাঠানো হলো? একটা মেয়ে লোককে। লজ্জার কথা। মেয়েটা প্রতি বাড়িতে আড়ি পাতে, রুশি চোখ পিটপিট করে চারিদিকে তাকায়। কি কপাল! সেদিনই কমরেড উরকাবায়েভ আমাদের সামান্য গাঁয়ের অনেক জায়গায় গেলেন। আরও সব মানি লোক অপদস্থ হলেন। হায় নসিব! কমরেড উরকাবায়েভ এলেন কিন্ডারগার্টেনে। সেখানে সোভিয়েত বাচ্চারা দৌড়ঝাঁপ চালায়। আমার বাচ্চারা? না না, আমি অতি অধম লোক। হ্যাঁ, বাচ্চারা খেলাধুলো করে, ফুল নিয়ে কি একটা গান গায়। ওরা নিজেরাই তো ফুলের মতন। ওদের আর কি দরকার? ওদের সঙ্গে থাকতো আমার জান পচান একটা মেয়ে। তাকেও চলে যেতে হুকুম দিলেন কমরেড উরকাবায়েভ। কেন ভাই সব? হায় দুর্দৃষ্ট! মিস্টার শাহিদ যা বলে ঠিক সেরকমভাবে ঘটে ব্যাপারগুলো। কিন্তু কমরেড উরকাবায়েভের বক্তব্যটাও শোনা যাক। বসন্তের একটি কর্মহীন দিনে একটি বন্ধু ও মস্কো থেকে আগত দুজন অতিথির সঙ্গে কমরেড উরকাবায়েভ পুরনো সমরকন্দের দৃশ্য আর অতীতের অদ্ভুত সব চিহ্ন দেখতে আসে। শহরের মধ্যভাগের চকে রেগিস্থানে শিরদর মসজিদের পশ্চিম ফটকের একটি কুলুঙ্গিতে উৎকীর্ণ লেখাটি পড়ার জন্য তারা থামল। মসজিদ নির্মাতা লিপিতে নিজের সম্বন্ধে বলেছে, এমন একটি মাদ্রাসা তিনি নির্মাণ করেন যাতে পৃথিবী গগন স্পর্শ করে। প্রবেশদ্বারের উচ্চ চূড়ায় পক্ষের শক্তি ও কৌশলে পৌঁছাইতে অনেক বৎসর লাগিবে মন ইগলের। দুর্গম মিনারগুলি চূড়ায় কল্পনার রজ্জু বাহিয়া উঠতে অনেক শতাব্দী লাগিবে চিন্তা বাজিকরের। সূক্ষ্ম নিখুঁত স্থপতি
যখন প্রবেশদ্বারের খিলান স্থাপন করিলেন, তখন গণদেবতারা সেটিকে নতুন একটি চন্দ্র ভাবিয়া বিস্ময়ে হতবাক হইয়া গেলেন। লিপিপাঠের পর তারা গম্বুজে ঢুকে ইটের সর্পিল সিঁড়ি বেয়ে উপরে উঠল। সিঁড়ির ধাপগুলো এত উঁচু যে পা টনটন করতে লাগলো পরিশ্রমে। অবশেষে পাথুরে অন্ধকার থেকে তারা এসে পড়ল খোলা আকাশের নিচে উঁচু বারান্দাতে। দূর থেকে হালকা অথচ স্পষ্টভাবে কানে এলো কারিগরদের কাজের নানা মিশেল আওয়াজ, কামারের হাতুড়ির ভারী শব্দ, কাঁসারির ঠুনঠুন, গাধার ডাক, উটের ঘণ্টা, একটা বাজনার তারের টঙ্কার, একটানা গান, 13, 14, 15 শতকের সব মুখর ধ্বনি প্রতিধ্বনি। হঠাৎ এক সময়ে সম্পূর্ণ ভিন্ন একটি যুগের শব্দ ক্রমশ জোরালো হয়ে উঠল। একটা লরি যাচ্ছে, আর দরাজ একটা হাসি দেখা দিল উরকাবায়েভের মুখে। সে হলো দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনার মানুষ। মস্কোর অতিথিরা সাগ্রহে তাকালো দূরে। দিগন্তে কাচের মতো ধারালো রেখায় উদ্যত তিয়েনশান পর্বতমালা, এদিকে ওদিকে ফুলন্ত বাগানের ছোপ, বুকে সমতল হলদে শহরটা মিনারের নিচ থেকে প্রসারিত একেবারে পাহাড় পর্যন্ত। এখানে সেখানে মাটির সমুদ্র থেকে উঠেছে এক একটা নীল ঢেউ। তৈমুরলংয়ের সমাধি, বিবি হানিম, শাহ ই জিন্দা, আর অনেক দূরে তৈমুরলংয়ের পৌত্র উলুগ বেগের মানমন্দির। আর ওদিকে দক্ষিণে হজ্জা আহারার মসজিদ অল্প উঁচু হয়ে আছে। কি চুপচাপ আর কি শান্তি, সবিশেষ তারিফ করে বলল মস্কোবাসী দুজন। উরকাবায়েভ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। শান্তি বটে, আপনারা কিছু জানেন না। আপনারা তাকিয়ে সুন্দর কিছু একটা দেখেন, প্রাচীনকালের চিহ্ন বা ওই ধরনের কিছু। কিন্তু এখানে সব কিছুতে ভীষণ আলোড়ন চলেছে। দেখুন ওদিকটাই, ওটা হলো হজ্জা আহরার মসজিদ, চারপাশে গ্রাম। আপনাদের একটা ঘটনা শোনাবো। তিক্ত উত্তেজনা ভরে সে বলে চলল। ইটে হেলান দেবেন না, খুব নিরাপদ নয়। একদিন ওখানে গিয়েছিলাম, শুনেছিলাম যে গুটি পোকা যারা পালে তারা সবাই কি কারণে যেন একপাশে ঝুঁকে গিয়েছে। ভাবতে লাগলাম অদ্ভুত রোগটা এলো কোথা থেকে, আর গুটি পোকা যারা পালে তারাই এ রোগে ভোগে কেন। চায়খানায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখতে লাগলাম। সত্যি চাষিরা চায়খানায় যাচ্ছে, আর ওরা সবাই একপাশে ঝুঁকে গিয়েছে। ডান হাতে বাঁ কনুই ধরে ন্যাংচাতে ন্যাংচাতে চলেছে। বগলে ফোড়া হয়েছে নাকি? তাহলে তো কাণ্ড বটে। কি ব্যাপার জানেন? গুটি পোকার ইনকিউবেটরের বিষয়ে শেখাতে যে গিয়েছিল সেই আজিমজান সন্দেহজনক প্রকৃতির লোক, আর কেউ ছিল না বলে ওকে পাঠানো হয়। স্বভাবতই উজবেক সিল্ক ট্রাস্ট ওকে থার্মোমিটার দেয়। গুটি পোকার ঘরে থার্মোমিটারগুলো টাঙিয়ে রাখার কথা। জানেন বোধহয় সব কিছু নির্ভর করে উত্তাপের ওপর। গুটি পোকার ঠান্ডা সয় না। 23 ডিগ্রির কম হলে গুটি পোকাগুলো সঙ্গে সঙ্গে জবুথবু হয়ে খাওয়া বন্ধ করে দেয়। গুটি পোকা পালন বাড়াবার অনেক চেষ্টা করছি আমরা। ইনকিউবেটরের বিশেষজ্ঞদের অবশ্যই উচিত সব ঘরে দিনে 2 বার গিয়ে নিজে দেখা সব কিছু ঠিক আছে কিনা। কিন্তু লোকটা নিজে না গিয়ে চাষিদের বলে থার্মোমিটারগুলো বগলের নিচে রেখে তার কাছে চায়খানায় নিয়ে আসতে। তাহলে তাকে আর উত্তাপ দেখতে হবে না, উত্তাপ হাজির হবে তার কাছে। আজিমজান থার্মোমিটারে হয়তো দেখল 37 ডিগ্রি বা সেরকম কিছু, অর্থাৎ মানুষের শরীরের উত্তাপ। তখন বলতো বড্ড বেশি, বেজায় গরম, ঠান্ডাই লাগাও। এতে যে গুটি পোকারা মরে যাবে তাতে আর সন্দেহ কি? সবাই হেসে উঠল, কিন্তু উরকাবায়েভ চিন্তান্বিত। না, এটা হাসির ব্যাপার নয়, বলল সে। অত্যন্ত দুঃখের কথা। শুনুন আরও বলি। পথে আঞ্চলিক কিন্ডারগার্টেনটা দেখতে গেলাম। সুপারিনটেন্ডেন্ট দেখা করলেন, সুন্দর মহিলা, রুশি। বললেন এখানে সব কিছু চমৎকার, আমরা সবাই মহাখুশি। বাচ্চারা সার বেঁধে দাঁড়াও। সার বেঁধে দাঁড়ালো তারা। পাঁকাটির মতো শরীর, দুর্বল ক্ষীণ গলায় উজবেক ভাষায় গান গাইতে লাগলো তারা। সুন্দর এই বাগানে ফুলের মতো ফুটছি আমরা, আমরা থাকি রৌদ্র হাওয়ায়। গানটা মনে পড়াতে এত জোরে নড়ে উঠল উরকাবায়েভ যে কনুয়ের নিচ থেকে ইটের ধুলোর মেঘ উঠল। আর জানেন, গানটা অক্ষরে অক্ষরে সত্যি। ওরা মিথ্যে কথা বলেনি। সত্যি ওরা আলো হাওয়া খেয়ে থাকতো, কেননা ওদের খাবার চুরি হতো নিয়মিতভাবে। আমি নিজেই দেখলাম। মেয়েটি কত ক্ষতি যে করে আপনারা ভাবতে পারবেন না। বাচ্চাদের কথা না হয় নাই বললাম, ওদের ভালো খেতে দেব নিশ্চয়ই, কিন্তু বড়রা এত সহজে ব্যাপারটা ভুলবে না। মেয়েদের মধ্যে সোভিয়েত শক্তির প্রচারের সবচেয়ে বড় হাতিয়ার হলো কিন্ডারগার্টেন আর ক্রেসে।
এখানকার মেয়েদের কণ্ঠহার হলো ছেলেমেয়েরা। চমৎকার কথাটা। একজন মস্কোবাসী মন্তব্য করলেন, আপনি দেখছি কবি। দীর্ঘ নিঃশ্বাস ফেলল উরকাবায়েভ। গুটি পোকার তা কি করে দিতে হয় যে শেখায় সেই নতুন বিশেষজ্ঞ রুশ চোখা মেয়েটির নাম সুরা পাতাপোভা। তার বাবা কৃষিবিজ্ঞানী, আদিবাস ভলগা অঞ্চলে। ব্যাঙের ছাতা আর বেরির যে দেশে লোকে গুটি পোকা বস্তুটি কি তাও জানে না। পতাপভের স্ত্রীর টিবি হয়। চেহারাটা দাঁড়ালো তাদের খাবার ঘরের কোণের টেবিলে রাখা মোমের আপেলের মতো। স্ত্রীর পাণ্ডুর ঈষৎ লাল গালের দিকে তাকিয়ে পাতাপভ শুধু চোখ পিটপিট করে আর কাশে। ডাক্তার অবশ্য তাকে সান্ত্বনা দেয় যে রোগের গতি চলেছে স্বাভাবিকভাবে। শেষ পর্যন্ত বসন্তের একটি আর্দ্র দিনে ডাক্তারও চিন্তিত হয়ে পড়ল। আপনার স্ত্রীর যাওয়া উচিত দক্ষিণে, ডাক্তার বলল, ক্রিমিয়া বা ককেশাসে। খাবো কি করে? রূঢ়ভাবে শুধালো পাতাপভ। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। 1 বছরের সুরা তখন একটা খবরের কাগজের উপর হামাগুড়ি দিচ্ছে। কাগজটাই লিখেছে যে মার্ন নদী তীরে খেয়া মাঝির কুটিরটা মিত্রশক্তি পুনরায় দখল করেছে। তুর্কেস্তানে হলে ব্যবস্থা করতে পারতাম, বলল পাতাপভ। একজন বন্ধু লিখেছে যে তাশখন্দে কৃষিবিজ্ঞানীর দরকার। আশ্বস্ত হয়ে ডাক্তার বলল, চমৎকার, ওটাও তো দক্ষিণে। দরকার হলো আলো আর রোদ, না গেলে চলবে না। 3-4 মাসের মধ্যে স্ত্রীকে দেখে আর চিনতে পারবেন না। আর সত্যি তাই হলো। 6 মাস পরে তাশখন্দে স্ত্রীর কফিনের পাশে দাঁড়িয়ে লিজাকে চেনা ভার। উপগ্রীষ্মমণ্ডলের সূর্য আর ধুলো তাকে এমন খুইয়ে দিয়েছিল। লিজার খবরে একটা পপুলার এত অবিশ্বাস্য দ্রুতবেগে বেড়ে উঠল যে দেখে মনে হলো এ অঞ্চল জয়ের পর জেনারেল কাউন্টফান যে সব বিখ্যাত পপলার পুঁতেছিলেন তাশখন্দে তাদের সঙ্গে পাল্লা দেবার মতলব। প্রথম পপলারটা টানত পাতাপভকে, কিন্তু পরে অঞ্চলটি প্রিয় হয়ে উঠল তার কাছে। অভাগিনী স্ত্রীর কথা আর বেশি মনে পড়ে না। একবার শুধু চিমগানের পাহাড়ে স্যানাটোরিয়াম থেকে ফিরে পতাপভ মেয়েকে বলে, ডাক্তার ঠিকই বলেছিল দেখছি, পাহাড়ের ওখানে আবহাওয়াটা চমৎকার, কিন্তু বিপ্লবের আগে ওখানে যেতে দিত না। আর পরে তখন বড্ড দেরি হয়ে গিয়েছে। প্রতি বসন্তে মেয়ের বারণ দেখে পতাপভ। তার কাঁধ পর্যন্ত যখন সুরা পৌঁছল তখন সে গুটি পোকা পালতে শেখায়। আর পাতাপভ সে গুটি পোকা পালন ইনস্টিটিউটে রেশম কীটের বর্ণসংকর নিয়ে কাজ করে। একদিন সমরকন্দে কাজে যাবার জরুরি ডাক এলো সুরার কাছে। পতাপভের কাছে সেদিনটা বিমর্ষ। দুনিয়ায় সুরা ছাড়া আর তার কেউ নেই। দুজনের ছাড়াছাড়ি কখনো হয়নি। দুজনে গেল ইনস্টিটিউট সংলগ্ন তুঁতগাছ নার্সারিতে। বসন্ত এসেছে সবে। সব তুঁত গাছে কি সাধারণ, কি বেটে, কি ঝোপড়া, কি পিরামিড আকারের বা গোলাকার গাছে কুঁড়ি ধরেছে অজস্র। একটা আলাদাভাবে চোখে পড়ে। জাপান থেকে আনা বড় পাতা সুন্দর একটা গাছ। গাছের মধ্যকার একটা পথে পায়চারি করল বাপ মেয়ে। ছোট সাদা বাড়িটা পর্যন্ত না গিয়ে সেখানে একেবারে আলাদা করে বিশেষজ্ঞদের তদারকে রাখা হয়েছে পেব্রিনের টিকে দেওয়া পরীক্ষামূলক গুটি পোকা। হাসতে হাসতে সুরা বলল, বাবা, মনে পড়ে আমার ডিপথেরিয়া হওয়াতে একেবারে একলা রাখা হয়েছিল ওয়ার্ডে। কি যেন ভাবতে ভাবতে মাথা নেড়ে সায় দিল পতাপভ। তোমাকে মন মরা দেখাচ্ছে, মেয়ে বলল, কিন্তু না গিয়ে আমার উপায় নেই। আমি কমসমলের সদস্য, আমাকে যেতেই হবে। তাছাড়া আমি যেতে চাই, এটা আমার প্রথম স্বাধীন কাজ। ওখানে 250 বাক্স গুটি পোকার ডিম বাঁচাতে হবে। তোকে যে যেতে হবে আর যেতে তুই চাস তা বুঝি, কিন্তু সুরা, দেশের একেবারে অন্য একটা জায়গায় যেতে হবে কেন? এখানে থাকলে তোর ভালো হবে না? নিজের স্বার্থের কথা ভেবে তুমি এটা বলছো, সেটা মনে হচ্ছে না? হয়তো তাই, মেয়ের দিকে চেয়ে বলল পতাপভ। তাহলে আর কি, নিজেই যখন বোঝো তখন তুমি লজ্জিত নিশ্চয়ই। পতাপভ আবার মেয়ের দিকে তাকালো। আমি লজ্জিত তা বটে, উত্তরে সে বলল, কিন্তু দেখ সুরা, যতবার পারিস চিঠি লিখিস, অন্তত লিখিস নিশ্চয়ই। আর সব কিছু নিয়ে লিখিস, লিখবি তো? বাবার দিকে তাকিয়ে সুরা বলল, তা লিখব। সমরকন্দে খবর রটল যে শহরের প্রত্যেক অংশে বিশেষ একটি কমিশন ঠিক করবে কাকে ছাড়পত্র দেওয়া হবে, কাকে হবে না। শুনে অনেকে অপ্রসন্ন হলো। এদের একজন মীর শাহিদ। সে বলল, ভাই সব, আমার মনে হয় যে 6 ভাষায় ছাড়পত্র লেখা ছোট্ট কেতাবটাই সেদিনের জন্য 6 গুণ বেশি করে আমাদের আফসোস হবে যেদিন ছাড়পত্র ছিল না। এই ধরো আমি, আমার দিলে বহুত দিন লেখা আছে যে আমি সৎ আর দয়ালু উজবেক।
আমার বিষয়ে আবার কালি কলমে লেখার কি দরকার? হ্যাঁ, এককালে আমি বড়লোক ছিলাম সত্যি, কিন্তু সেসব তো অতীতের কথা। আর যা অতীত তা নিয়ে ভাবা কেন? আর একটা কথা, আলাদা ছাড়পত্রের শখ আমার বিবিদের মনে যদি জাগে, তখন কি হবে? দয়ালু সোভিয়েত সরকার ওদের একটা কেতাব দিলে মেয়াদের কি আর মানবে ওরা? বইতে ওদের নাম, বয়স আর খাস চিহ্নের বর্ণনা থাকবে, যেন ওরা ভেড়া, যেন ওদের বাঁট কী ধরনের, কোন পাটা খোঁড়া, সব জানা। এটা বলার সময়ে নরবিবির কথা ভাবছিল মীর শাহিদ। নরবিবির চোখে বিচিত্র একটা ঝিলিক ক্রমশ বেশি করে হানা দিচ্ছে আজকাল। সেটা দেখে ভাবনা লাগে মনে। কদিন পরে তার প্রতি প্রীতি আছে এমন কয়েকজনকে আবার মীর শাহিদ বলল, হ্যাঁ ভাই সব, হঠাৎ টের পেলাম যে আমার নরবিবি জেলা কমিটিতে গিয়ে ছাড়পত্রের কথা তুলেছে। আমার সঙ্গে পরামর্শ না করে এসব কাজ শুনে প্রথমটা খারাপ লাগলো। ও বাড়ি ফেরার পর এই একটু বাতচিত করলাম ওর সঙ্গে। উমেদ আছে মত বদলেছে। আমার তো মনে হয় ছাড়পত্রের কোনো জরুরত নেই ওর। ইন্তেকাল হলে তোবা তোবা, আল্লাহ এমনিতে চিনতে পারবেন, ছাড়পত্র লাগবে না। কেননা দেহে তো এখন বিশেষ অনেক ছাপ পড়েছে। যা যা লেখা দরকার ওর ছাল চামড়ায় আমি নিজ হাতে লিখে দিয়েছি পাকা মুন্সির মতো। এখন দেখলে অন্য মেয়ে বলে ভুল হবে না একেবারে। প্রায় একই সময়ে মেয়ের প্রথম দীর্ঘ চিঠি পেল পাতাপভ। বাবা, আমি আসার আগে যাকে বরখাস্ত করা হয় সেই আজিমজান দেখা গেল আসল অন্তর্ঘাতক। ওর দরুন প্রায় সবকটা গুটিপোকা মরে গিয়েছে ঠান্ডায়। এবারের বসন্ত ঠান্ডা, সে তো তুমি জানো। আজিমজানের হুকুমে জায়গাটা গরম করা হয়নি, জানালাগুলো খুলে রাখা হয়। সবচেয়ে খারাপ ব্যাপার এই যে জানালা খোলার দরকার হলেও কেউ করতে চাইবে না। খুলতে বললে সন্দেহ জাগবে ওদের মনে। সর্বদা এরকমটাই হয়। খারাপ কর্মী শুধু ক্ষতি যে করে তাই নয়, অন্যদেরও বাধা দেয়। শুনছি লোকে বলাবলি করছে যে ইনকিউবেটর যখন ছিল না তখন গুটিপোকাগুলো বেশ ভালো থাকতো। বুঝতেই পারছো এসবের অর্থ কি, আর আমার দায়িত্ব কতটা। আর তুমি চেয়েছিলে যে আমি এখানে না আসি। এখন জায়গাটার কথা কিছু তোমাকে বলি। আমি আছি একটা মসজিদে, কখনো ভাবিনি এমন জায়গায় থাকব। আগেকার কুঠুরিগুলো বদলে তা দেবার ঘর করা হয়েছে। একটাতে আমার আস্তানা, সেটাতে এখনও একটা ধোঁয়াটে জায়গা আছে। আগে ওখানটায় চুল্লি ছিল। কুঠুরিতে বইয়ের একটা শেলফ আছে। আগে যেখানে ছাত্র থাকতো সেখানেই ঘুমোই। আমার অফিস থেকে জিনিস যায় যৌথ খামারি আর অন্য চাষিদের কাছে। কয়েকজনকে দিই গুটি পোকার ডিম। অবশ্য তৈরি পোকা দেওয়াটাই আমার ইচ্ছে। কিন্তু সবাই কাজ শেষ করে একই সময়ে গুটি পোকা নিতে আসে। এই যা মুশকিল। সার বেঁধে ঝুড়ি হাতে দাঁড়িয়ে থাকে, আর আমি ও আমার সহকারীরা নিঃশ্বাস ফেলার সময় পাই না। আমাকে সাহায্য করে 3 জন, যৌথ খামারের 2টি মেয়ে প্রতিনিধি আর একজন গাঁয়ের সোভিয়েত প্রতিনিধি। উজবেক ভাষায় বোঝাতে বেশ পারি এখন। তুঁত গাছগুলো কাছেই, কিন্তু ঝোপড়া জাতের নয়, এত উঁচু যে উপরে ওঠা শক্ত। এখানকার বাচ্চারা পাতা জোগায় আমাদের। গাদাখানেক পাতা আনলে ওদের প্রত্যেককে গুটি পোকা ডিমের একটা খালি বাক্স দিই বলে ওরা বেশি আনার খুব চেষ্টা করে। আফসোসের কথা এই যে সব কটা গাছ রাস্তার ধারে, তাই ধুলো লেগে থাকে। ধুলো ভরা পাতা ভালো নয়, কিন্তু ধুয়ে গুটি পোকাকে স্যাঁতসেঁতে পাতা দিলে ওদের পেটের অসুখ হবে, এই আমার ভয়। আমাকে লিখে জানিও তো সবচেয়ে ভালো উপায়টা কি। আর একটা চিন্তার কারণ হলো বায়ু চলাচল ব্যবস্থা। এখানে জানালা টানালা নেই। দোরগুলো ভেতরের চত্বরমুখো। আর জানো, চত্বরটা এমন চমৎকারভাবে তৈরি যে এক প্রান্তে নিচু গলায় কথা বললে অন্য প্রান্তে শোনা যায়। আর জানো, একটা কুঠরিতে উজবেক সিল্ক ট্রাস্টের এক গাদা পোস্টার পেয়েছি। সবুজ হলদে রঙের পোস্টার, মাঝখানে বিরাট একটা গুটি পোকা, চারধারে উজবেক ভাষায় নির্দেশ। তার মানে পোস্টারগুলো কাউকে দেয়নি আজিমজান, এক কোণে গাদা করে ফেলে রেখেছিল। জেলার ইনস্ট্রাক্টর আমার সঙ্গে দেখা করেছেন, কিন্তু আমি তোমার পরামর্শ চাই। তুমি অবশ্য পার্টির লোক নও, কিন্তু পাকা বিশেষজ্ঞ তো বটে। তাছাড়া আমার বাবা, সে কথা না হয় নাই বললাম। আজ তাহলে আসি বাবা, রাতে আর ঘুম আসবে না চোখে। খুব সম্ভব গুটি পোকাগুলো দেখা দেবে ভোরবেলায়। এরই মধ্যে কয়েকটা অগ্রদূত দেখেছি। আচ্ছা, তুমি কখনো দেখেছ সদ্যজাত গুটি পোকাগুলো ফিনফিনে কাপড় হয়ে তুঁত পাতায় গুঁড়ি মেরে যাবার সময়ে ঠিক ট্রামের যাত্রীদের মতো হাবভাব দেখায়? ফাঁকা জায়গা পেলেই ঠেলে ঠুলে কোনো ক্রমে ঢুকে পড়ে। এটা অবশ্য এমনি একটা কথা। ইতি তোমার সুরা।
দ্বিতীয় চিঠি। বাবা, অনেকদিন তোমাকে চিঠি লিখিনি, ভয়ানক ব্যস্ত ছিলাম। এখন একটু হাঁপছাড়া সময় পেয়েছি। গুটি পোকার সবচেয়ে বড় ভাগ বিলি করা হয়েছে। পোকাগুলো বেশ ভালো, হলদেটে পোকা খুব কম। যে সব পরিবারকে বিলি করা হলো তাদের কাছে গিয়েছিলাম কাল। সঙ্গে যৌথ খামারের একটি স্ত্রীলোক, তার নাম মোহাব্বত, অসাধারণ লোক, পার্টির সদস্য। ভদ্রমহিলার যৌবন আর নেই, নাতিপুতি আছে, কিন্তু অত্যন্ত হাসি খুশি। নিজের কথা হাসি মুখে বলেন, যদিও জীবনে অনেক ভুগেছেন। যেমন ওর বিয়ের ব্যাপারটা। গরিব ঘরের মেয়ে, বাপ মায়ের সপ্তম সন্তান। 16 বছরের বুড়ো মেয়ে তখন বিয়ে হয়। গরিবের মেয়ে বলে কেউ বিয়ে করতে চায়নি। অবশেষে একজন পাত্র দেখা দিল, পয়সা কড়িওয়ালা পাত্র আবার। লোকটির গালিচা, লেপ, আলখাল্লা আর সামোভার ছিল। তাকে বিয়ে করে 3 দিন দাম্পত্য জীবন, বিশেষ করে সামোভারটা উপভোগ করেন মোহাব্বত। তারপর ফাঁস হলো যে এসব সম্পত্তি তার নয়, সব ভাড়া করা। প্রথমে স্বামীর একজন বন্ধু এসে নিয়ে গেল গালিচাগুলো, লেপগুলো নিল অন্য আর একজন, অন্য সব নিল তৃতীয় এক ব্যক্তি। সামোভারটা শুধু রয়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত ওটারও ধান্দায় লোক এলো। মোহাব্বত বলে, তখন সামোভারটাকে 2 হাতে জড়িয়ে গাল ঠেকিয়ে বসে রইলাম। সামোভারটা ঠান্ডা, আমার শরীর কিন্তু জ্বলছে। কাঁদতে লাগলাম। কিছু বলল না সামোভারটা, কিন্তু তবু ওটা নিয়ে গেল। আজ ভেবে হাসি পায়। তখন বোকাশোকা গরিব মেয়ে ছিলাম, মাথায় ঢুকতো না কিছু না ভেবেই কাঁদতাম আর হাসতাম। তার কথাবার্তার ধরনটা এরকম। আমরা দুজনে একসঙ্গে বেরোলাম, গেলাম একটি যৌথ খামারির বাড়ি। দরজায় টোকা দিলাম, কোনো সাড়া নেই। রোদ আর আলো, স্তব্ধতা, অসাধারণ স্তব্ধতা। শুধু মাটির চালে ঢেঁড়ি গাছের দোলন, মৌমাছির গুনগুনানি। শেষ পর্যন্ত দরজা খুলল, ভেতরে ঢুকলাম। একটি বুড়ি এলো, বয়স কমপক্ষে 100 বছর। রংটা ময়লা, দাড়ি আর গলগণ্ড আছে, বোরকা ছেঁড়া ছেঁড়া। বুড়ি নিজে ঝুরঝুরে ধুলোর মতন। পাশের বাড়ি থেকে এলো আর এক বুড়ি, তারপর আরও একজন। ওদেরই মতো জরাজীর্ণ একটি বুড়ো দেখা দিল। বাচ্চারা ভিড় করল, খাসা একটা দল বটে। অন্যরা কোথায় জিজ্ঞেস করল মোহাব্বত। কাজে বুঝি? হ্যাঁ, কাজে, বলল ওরা। সবজি ক্ষেত আর ফলের বাগানে আছে। ওদের যৌথ খামারে সবজি আর ফলের চাষ। হঠাৎ একটি মেয়ে, বয়সে অন্য বাচ্চাদের চেয়ে বড়, বলে উঠল রুশিতে, আর আমার বাড়ির লোকেরা আঙুর খেতে, ওরা নাইট্রেট এনেছে। জিনিসটা হলো সার। আর সব আদিকালের বুড়ো বুড়ি মাথা নেড়ে হেসে বলল, নাইট্রেট, নাইট্রেট, এই একমাত্র রুশি শব্দটা তাদের জানা। আসবার সময় ওদের বললাম, আসি তাহলে, নাইট্রেট। নাইট্রেট, নাইট্রেট, জবাবে তারাও সমস্বরে বলল। প্রথমে গুটি পোকাগুলো একবার দেখে নিলাম। একেবারে বন্ধ একটা ঘরে, ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় সেগুলো রাখা। ওদের পক্ষে ঠান্ডা আর ভ্যাপসা। লেপগুলো তখনই সরিয়ে জানলা হাট করে খুলে দিলাম। পরে মোহাব্বত আমাকে বলল, আমাদের মেয়েদের কাছে রেশম কি জিনিস তা তুমি জানো না। রেশম হলো ওদের স্বাধীনতার সূত্রপাত। রেশম টাকা হলো মেয়েদের টাকা। গুটি পোকা নেবার সময় ভালো করে দেখা চায় সেগুলো মেয়েরা দিচ্ছে কিনা, তাহলে টাকাটা ওদের কাছেই যাবে। এমনও হতে পারে যে কাজটা করলো মেয়েরা, কিন্তু টাকাটা পেল পুরুষেরা। আজ তাহলে আসি বাবা, ইতি তোমার সুরা। তৃতীয় চিঠি। শোনো বাবা, যদি তুমি জানতে কি হয়েছে জানো? আমরা আবার মোহাব্বতের সঙ্গে বেরোই। একটা বাড়ির সামনে এসে সে বলল, এখানে ঢু মারতেই হবে। যদিও লোকটা পাজি, নাম মীর শাহিদ। ওর দ্বিতীয় বউ বড়ই অসুখী। নতুন জীবন বয়ে চলেছে সামনের রাস্তা ধরে, কিন্তু ওর উঠোনে প্রবেশ নিষেধ। ওর 3টি বাচ্চা, সেজটি একেবারে কচি, অসুখ হয়েছে। ওকে নিয়ে কোথায় যাবে? বাড়িতে রেখে গেলে তো বড় বিবি ওর মুন্ডু ছিঁড়ে নেবে। ভেতরে ঢুকলাম। ঘরটা খাসা আর বড়। দেয়ালে অর্থ বিভাগের ইন্সপেক্টরের ফর্মের কাগজ সাঁটা। গুচ্ছির চায়ের গেলাস, ট্রে, কাচের জার, ডাইবন্দি লেপ। গৃহকর্তার মুখে মধু। আমাদের খোসামত করতে লাগলো। কোমরে শাল জড়ানো, তার মানে এখনও মেয়েদের মন ভোলানোর তালে আছে। চাঁদি টুপিটা পেছন দিকে হেলানো, তার মানে নিজেকে নিয়ে বেশ খুশি। বাচ্চারাও ছিল ঘরে। ছোটটার পা বেঁকা। লোকটাকে বললাম, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, রিকেটস হয়েছে। জবাবে বুকে হাত রাখল সে। আমি বললাম, রিকেটস? ও ব্যঙ্গ করে বলল, রাখমাত।
লোকটার পাশে একটি স্ত্রীলোক দাঁড়িয়েছিল। নিচু গলায় মুহাব্বতকে জিজ্ঞেস করলাম, এই কি নরবিবি? অত্যন্ত নিচু গলায় মুহাব্বত বলল, না, এ বড় বিবি। দাঁড়াও, জিজ্ঞেস করি নরবিবি কোথায়। কিন্তু জিজ্ঞেস করার সুযোগ সে পেল না। তারপর কি ঘটল জানো? গুটি পোকাগুলো দেখতে গেলাম। তা দেবার কাজ লোকে নিজেরাই করছে। গুটি পোকাগুলো সব ফুটেছে, আর স্ত্রীলোকটি, বড় বিবি, এক টুকরো কাগজ দিয়ে ওদের জড়ো করছে। এভাবে কখনো করবেন না বোন, তাকে বললাম। মুরগির পালক দিয়ে করা চাই। আপনাকে পালক একটা এনে দিই। উঠোনে ছুটলাম। ভেবেছিলাম মুরগি একটা আছে নিশ্চয়ই। এক কোণে মাটির বড় একটা কলসির পাশে হাড়ি চাচার পালক চোখে পড়ল। এতেও কাজ হবে। আরও ঝোঁকাতে চোখে পড়ল কলসিটা ছোট একটা চালাঘরের দরজায় হেলানো। সেই দরজার নিচ থেকে কার যেন আর্তনাদ কানে এলো। আর কেন জানি না হঠাৎ মনে হলো ওখানে অসুস্থ হয়ে নরবিবি শুয়ে আছে। ওকে ওরা ওখানে রেখেছে আমাদের দৃষ্টির বাইরে। ব্যাপারটা ঘটেছে অত্যন্ত তাড়াতাড়ি, মিনিট খানেকও কাটেনি। কথাটা মনে হয়েছে সঙ্গে সঙ্গে গৃহকর্তা স্বয়ং বেরিয়ে গলায় মধু ঢেলে বলল, আমাদের আর আমাদের গুটি পোকা নিয়ে এত মাথা ঘামাচ্ছেন বোন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু অনেক দিনই আমরা মুরগি পুষিনি। আমিও গলায় মধু ঢেলে জবাব দিলাম, তাতে আর কি ভাই মীর শাহিদ, হাড়ি চাচার তুচ্ছ পালকেও কাজ দেবে। এমন ভান করলাম যেন কিছুই কানে যায়নি। বাবা, ঠিক এখন আর লিখতে পারছি না, মনে হচ্ছে বলতা উড়ছে। আর বলতাতে আমার ভীষণ আতঙ্ক। মাকড়সা বা ইঁদুরে ততটা নয়, যদিও গুটি পোকার বড় ভক্ত ওরা। কিন্তু সবচেয়ে খারাপ হলো বলতা। এখনই গিয়ে দেখতে হবে ওগুলো এত ভনভন করছে কেন। পরে সব তোমাকে জানাবো। তারপর কি ঘটে তুমি যদি জানতে। যা ঘটে তা হলো এই। যৌথ খামার কমসমলের সেক্রেটারি কুর্কমাস নিজামভ আঙুরলতার মাঝখানে ট্রাক্টর চালাচ্ছিল ক্লোভার আর মটর বোনার জন্য। আঙুরলতার মাঝখানকার জায়গাটাকে কাজে লাগানোর এটা নতুন পদ্ধতি। কয়েকজনে এই বলে আপত্তি করে যে এতে মাটি ক্ষয়ে যাবে, আঙুরলতার যথেষ্ট পরিমাণে সাশ্রয় থাকবে না। তাই একটা মাত্র জায়গায় পদ্ধতিটিকে পরখ করে দেখবার সিদ্ধান্ত নেওয়া হয়। অত্যন্ত সাবধানে ট্রাক্টর চালাচ্ছিল কুর্কমাস। সে দেখল এ ধরনের ট্রাক্টর বড্ড চওড়া, পেলবো আঙুরলতাগুলোর ক্ষতি হতে পারে। আরও ছোট ট্রাক্টর দরকার। কিন্তু সেরকম ছিল না বলে কুর্কমাসের খুব উৎকণ্ঠা। তার চাঁদি টুপি ঘামে স্যাঁতসেঁতে, কানে গোঁজা বুনো টিউলিপ উষ্ণ গালের কাছে পড়াতে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। ধুলোর মেঘে ট্রাক্টরের পিছনে দৌড়তে দৌড়তে এলো সুরা, কুর্কমাস থামো। তবু লাইনের শেষ পর্যন্ত ট্রাক্টর চালিয়ে কুর্কমাস জিজ্ঞেস করল, কি ব্যাপার? ধুলোয় চেঁচাচ্ছে শুনলাম, কিন্তু কে চেঁচাচ্ছে চেনা ভার। কি হয়েছে? এ সময়টা আমার কাছে কত জরুরি, আর আপনি চেঁচাতে চেঁচাতে এলেন? দাঁড়াও, ব্যাপারটা আরও জরুরি। রোদে গরম ট্রাক্টরে হাত রাখাতে ছ্যাঁকা পড়ল। তবু যাতে আবার চলতে শুরু না করে, তাই চাকা ধরে সুরা কুর্কমাসকে ব্যাপারটা জানালো। মিথ্যা কথা বলেনি মীর শাহিদ। নরবিবিকে অন্য কোনো মেয়ে বলে ভুল করা কঠিন হতো। তার বিশেষ সব চিহ্ন রক্তে দলা বেঁধে শুকিয়ে গেছে। চোখ থেকে জট পাকানো চুলে গিয়েছে বিশেষ গভীর একটা ক্ষত। ছিন্ন ভিন্ন একটা লেপের ওপর হাঁটু জড়িয়ে নিচের দিকে তাকিয়ে চালাঘরে বসেছিল সে। ওর জ্বর হয়েছে কমরেড, কাঁপতে কাঁপতে বলল মীর শহীদ। জ্বরের ঘোরে কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে নিজেকে আঁচড়ায়, পড়ে গিয়ে জখম হয় এমন জ্বর। তোমার জ্বর হয়েছে সত্যি বলিনি পেয়ারে নরবিবি? চুপ করে রইল নরবিবি। কুর্কমাস, সুরা, মুহাব্বত আর অঞ্চলের মিলিশিয়ার লোকও চুপ করে তাকিয়ে রইল তার দিকে। শেষ পর্যন্ত ডিসপেন্সারির মেয়ে ডাক্তার বলল, ভাগ্যিস স্ট্রেচারটা আনা হয়েছে, সাবধানে, খুব সাবধানে তুলুন। নরবিবিকে নিয়ে যাওয়া হলো। মিলিশিয়ার লোক উড়ুনবে। তারও কানে টিউলিপ গোজা। টিউলিপের মরশুম কিনা? তখন বলল মীর শাহিদকে, তোমার বিবি বেঁচে যাবে, ডাক্তার সারিয়ে তুলবে, আচ্ছি বাত। একটা জিনিস শুধু খারাপ, সেটা হলো যে ও বেঁচে যাবে বলে তুমিও জানে মারা পড়বে না। কিন্তু জলদি করো, তোমার জন্য কত বছর ওরা সবুর করে আছে ওখানে, ওদের বসিয়ে রেখো না। কত মহামতি যুবাকে মানুষ করেছে প্রাচীন হজ্জাহারার মসজিদ। সেখানে এখন মেয়েদের ভিড়। এই অসাধারণ সভাটির কথা কেউ ভাবেনি, কোনো প্রস্তুতি হয়নি। একটা সময় খবর রটল যে নরবিবি এখন সে সম্পূর্ণ সেরে উঠেছে। হাসপাতাল থেকে শটান গিয়েছে তাসখন্দের ইন্সট্রাক্টরের কাছে। একটা খোবানি গাছের নিচে বসে চা খাচ্ছে দুজনে। খবরটা জানাজানি হবার সঙ্গে সঙ্গে গাঁয়ের সমস্ত মেয়ে,
যৌথ ও সাধারণ চাষি, যাদের তখন কাজ ছিল না, নিজেদের মধ্যে পরামর্শ না করেই চলল মসজিদের দিকে, চত্বর ভর্তি ওদের ভিড়ে। হতচকিত সুরা শুধু আজিমজানের বাকি পোস্টারগুলো টানাবার সময় পেল। পাথরের চৌকো চত্বর সবুজ আর হলদে রঙে ভরে গেল। মাদ্রাসার দেয়াল বরাবর খোদাই করা দরজার মাঝখানে গুড়ি মেরে চলেছে প্রকাণ্ড বড় গুটি পোকাটা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্টারটিতে, যা আর মাত্র একটি আছে, আঁকা কমলা রঙের গাউন পরা একটি নবীনা নরবিবির চেহারার সঙ্গে সামান্য আদল তার বুকে কমসমল ব্যাজ। সেটা ঝোলানো হলো প্রবেশপথের সামনে, স্বাগতের মতো। সভা আরম্ভ করল মুহাব্বত। 3 বার হাততালি দিল সে। চত্বরটার শব্দ ব্যবস্থা অতি চমৎকার। করতালির প্রতিধ্বনি উঠল 3 বার। মেয়েদের গাউনের খসখসানি, রুমাল, স্কার্ফ আর শালের ফতফত। তারপর সব চুপচাপ। চত্বরের উপরে আকাশের চতুষ্কোণ অত্যন্ত নীল আর চাঁদের কাস্তেতে অলঙ্কৃত। এ সময়টায় যেমন হওয়া উচিত ঠিক তেমন। চত্বরের মধ্যভাগে খোবানি গাছের নিচে একটা বেঞ্চে নরবিবি বসে আছে। মুহাব্বত বলল, বোনেরা, এই তো সামনে রয়েছে নরবিবি। আমরা সবাই ওকে চিনি। ওর জীবনের কথা বলা যাক। আবার খসখসানি, আবার সে শব্দ মিলিয়ে গেল। আগেকার দিনে আমাদের মেয়েদের 5টা কর্তা ছিল, বড় বেশি নয়, তবু ছিল। প্রথম কর্তা হলেন আল্লাহ, তারপর আমির, তৃতীয় কর্তা হলো যে কাজ দেয়, স্থল জল যার হাতে, চতুর্থ কর্তা হলো মোল্লা, আর শেষের কর্তা হলো মিয়া। এই যে নরবিবি 4টি কর্তার হাত থেকে নিজেকে মুক্ত করেছে, পঞ্চমটি রেখেছে, তারই বিচার আজ আমাদের করতে হবে। বিপ্লবের আগে মেয়েদের বেচত টাকা, চাল, রকমারি জিনিসের বদলে। বাচ্চা বয়সে শাদি দিত বুড়োদের সঙ্গে। কাঁদছ কেন নরবিবি? যে সব বুড়োদের আরও বিবি থাকতো, আমাদের ছেলেবেলাকে ছারখার করে দিত, তবু আমরা চুপ থাকতাম। নরবিবি, তুমি অনেকদিন চুপ করে থেকেছ, এটাই তোমার অপরাধ। ও দোষী কিনা বলো তো বোনেরা। আর পানি ভরা চোখে বোনেরা উত্তর দিল, হ্যাঁ দোষী। নরবিবি, দাঁড়িয়ে আমাদের চোখের দিকে তাকাও তো। নিজের শক্তিতে তোমার যথেষ্ট বিশ্বাস ছিল না, এটাই তোমার দোষ। স্বামীকে ছেড়ে যেতে তুমি ভয় পেতে। তুমি ভয় পেতে যে সোভিয়েত সরকার তোমাকে মাঝপথে ফেলে যাবে। ভয় পেতে যে সরকার অনেক দূরের ব্যাপার, আর এত বিরাট যে তোমার ছোট্ট জীবন চোখে পড়বে না। কিন্তু চোখে পড়েছে সরকারের। এ সরকার হলো আমি, আমরা সবাই, তুমি নিজে নরবিবি। মনে রেখো, তোমার এখনো বয়স আছে নরবিবি, তোমার স্বাস্থ্য ভালো, তুমি খাটতেও পারো। আমি কি আর করতে শিখেছি মুহাব্বত? নিচু গলায় জবাব দিল নরবিবি। কিন্তু চত্বরটার অদ্ভুত গুণে সবাই স্পষ্ট শুনল কথাটা। কি করতে শিখেছ? চত্বরটায় চারিদিকে ঝট করে চোখ বুলিয়ে নিল মুহাব্বত, যেন জবাব চাই। পরে সুরা বাপকে একটি চিঠিতে দৃশ্যটি বর্ণনা করে। নরবিবি অত্যন্ত নিচু গলায় বলল, সবাই কিন্তু শুনতে পাই, আমি কি আর করতে শিখেছি। আর মুহাব্বত, সুন্দর চালাক মুহাব্বত, জহরের মতো মুহাব্বত, সারা চত্বরে চোখ বুলিয়ে নিল, যেন জবাব চাই। আর চারিদিকে সে দেখল আজিমজানের পোস্টারগুলো, সেগুলো যেন এগিয়ে এলো তার কাছে। বিশেষ করে উজবেক স্ত্রীলোক আর গুটি পোকা আঁকা পোস্টারটা, আর মুহাব্বত, আমার মুহাব্বত, গাঁট পড়া তামাটে আঙুল দিয়ে দেখালো পোস্টারটাকে। বলল, আর এটা তো করতে পারো না? সব কিছু তোমার নাগালে, তুমি ভুলে গিয়েছ শুধু। বাবা, কি আফসোস, সত্যি কি আফসোস যে তুমি শুনতে পেলে না। ওরা কি করে নরবিবির বিচার সেরে ওকে স্বাধীনতা আর সুখের দণ্ড দিল। ধন্যবাদ।